একটা মেয়ে যখন ভিডিও ভাইরাল হয় তখন সেই মেয়েটার কী অবস্থা হয় আপনি কি তা জানেন? ওই সময় মেয়েটা নিজের হিতাহিত জ্ঞানের মাঝে থাকে না। সেই সময়টাতে কাছের মানুষের সাপোর্ট প্রয়োজন। মেয়েটা কী কারণে এইসব করে একবারও কি আপনারা স্বামীরা জানার চেষ্টা করেছেন? মেয়েটা তো এইসবের কারণে ডিপ্রেশনে চলে যেতে পারে, এমনকি আত্মহত্যা পর্যন্ত করতে পারে। জানেন, তখন না নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছিল যখন আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। যখন ভিডিওটা দেখেছিলেন তখন না খুব ভয়ে ছিলাম। মনে মনে আল্লাহকে স্মরণ করেছিলাম যাতে এরকম বিপদে আপনি আমার পাশে থাকেন, তা না করে তাড়িয়ে দিলেন। কতবার ফোন করেছি আপনাকে, আপনি বললেন আপনাকে ফোন দিলে আপনার মরা মুখ দেখব। আপনাকে ভীষণ ভালোবেসেছিলাম, নিজের থেকেও বেশি। আপনাকে ভরসা করতাম আমি। একটা মেয়ে তার স্বামীকে অনেক ভরসা করে, বিশ্বাস করে, আর আপনি এরকম ভুল আর হবে না, আমার মাফ করে দাও। যাকে নিজের ভাই মনে করতাম তার সাথে বদনাম দিলেন। আপনাকে তো আগেই বলেছিলাম আমার ভার্সিটিতে একটা বেস্ট ফ্রেন্ড আছে। আপনি আমাকে একটাবার জিজ্ঞেস করেন নাই আসল ঘটনা কি হয়েছে। সেদিন আমি ওর হাত ধরে কেঁদেছিলাম আপনি যখন আমার সাথে খারাপ ব্যবহার করেছিলেন। সেই সব তাকে বলেছি। আপনারও তো মেয়ে বন্ধু আছে, অফিস কলিগ আছে, কই আমি তো আপনাকে সন্দেহ করি না। যদি আমার জায়গায় আপনার ভিডিও বের হতো তাহলে আপনাকে ছেড়ে চলে আসতাম আমি, বলেন? জানি না কি করলে ক্ষমা করবে, তবে আমি এটা মানি আমি দোষ করেছি, প্লিজ। যখন প্রেগনেন্ট ছিলাম সেই সময় আপনার কথা খুব মনে পড়েছিল। জানেন, প্রত্যেকটা নারী চায় তার প্রেগনেন্টের সময় তার স্বামী তার পাশে থাকুক, তার খবর রাখুক, কোনো ভুল করলে শাসন করুক, সন্তান জন্ম নেওয়ার সময় পাশে থাকুক। জানেন, বাবা মাকে আপনাকে নিয়ে কত মিথ্যে কথা বলেছি তা জানেন না। যে সময়টাতে আপনাকে আমার বেশি দরকার ছিল সেই সময়টাতে আমার পরিবার আর মাহমুদ আমার পাশে ছিল। তখন যেহেতু আপনার প্রয়োজন হয় নাই, এখনও আপনাকে আমার প্রয়োজন নেই। আমার সন্তানকে আমি মানুষ করতে পারবো, আপনার কোনো প্রয়োজন হবে না। প্লিজ বউ, আমার সন্তানকে একটু আমার কোলে দাও। আমি ভুল করেছি, আমার ভুলটা শুধরানোর সুযোগ দাও। এবার থেকে আর কোনো ভুল করব না, তোমার সব কথাই শুনবো, যা করতে বলবা তাই করব। আমি যদি সত্যি জানতাম তাহলে তোমার প্রেগনেন্টের সময় তোমার পাশে থাকতাম। দেখো না বাবুদের জন্য আর তোমার জন্য কত কি নিয়ে এসেছি। ওরা আমার সন্তান, আপনার না। আমার সন্তানকে আমি সব কিছুই দেবো, তবুও আপনার দেওয়া কোনো কিছুই ওদেরকে দেব না। আর দেওয়ার কোনো জিনিস আমার লাগবে না। চলে যান আপনি এ বাসা থেকে। তুমি আমাকে মারো, আমাকে আঘাত করো বউ, তবুও তোমাদের থেকে আমাকে দূরে ঠেলে দিও না। আমি আপনার মতো অতটাও খারাপ না যে গায়ে হাত তুলবো। এসব আমার বাবা মা শেখায়নি। আপনার করা আঘাতে কোনো কষ্ট পাইনি, কষ্ট পেয়েছে আপনার বলা কথাতে, আমার গায়ে কলঙ্কের দাগ লাগিয়ে দেওয়াতে। আপনি নিজের বইয়ের কথা বিশ্বাস না করে বিশ্বাস করেছেন অপর মানুষের কথা। আপনার মতো কিছু খারাপ মনোভাবের মানুষ আছে যারা এক্সের ছেলে মেয়েকে বলে আমি তোমার প্রথম বাবা। তোমার মায়ের সাথে আমার প্রেম ভালোবাসা ছিল। কোনো দিন দেখেছেন, শুনেছেন কোনো মেয়ে তার এক্সের ছেলে মেয়েকে এইসব নোংরা কথা বলে? আমি তো বলতেছি আমি ভুল করেছি, মাফ করে দাও না। আর চলো না আবার সুখে সংসার করি আমরা, যেখানে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, থাকবে শুধু একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা। বিশ্বাস? তাও আবার আপনাকে হাসালেন। আপনার মতো স্বামীর কারণে অনেক মেয়ের জীবন নষ্ট এবং অনেক মেয়েকে জীবন দিতে হয়। ভাবলেন কি করে আমি আবারও আপনার সাথে সংসার শুরু করব? আমি আর কোনো কথা না বলে আমার ছেলেদেরকে যেই না নিতে যাব অমনি সুপ্রিয়া, আমার ছেলেদেরকে যদি স্পর্শ করার চেষ্টা করো তাহলে তাদের মেরে ফেলে নিজেও মরে যাব। সুপ্রিয়া সব কি বলো তুমি? বাবা হয়ে নিজের সন্তান নিতে পারবো না, স্পর্শ করতে পারবো না? কে বাবা? কার সন্তানের বাবা আপনি, যে কিনা সন্তান জন্ম নেওয়ার 3 মাসের অনেক পরে দেখতে আসে? আপনি যদি কখনো আমার মরা মুখ আর এদেরও মরা মুখ দেখবে তুমি। আমি সাথে সাথে হাঁটু গেড়ে নিচে বসে পড়লাম। আমি মাথা নিচু করে ফেললাম, চোখ থেকে পানি বের হতে লাগলো। আমি ভাবতে পারিনি সুপ্রিয়া এমন কথা বলবে। সুপ্রিয়ারও চোখে জল, সেও কাঁদতেছে। আজ আমার ভুলে, আমার দোষে আমার স্ত্রী সন্তানকে নিতে পারতেছি না। তারা আমার এত কাছে, নিজের হাত দিয়ে ধরতেও পারতেছি না। আসলে কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। একটা মেয়ে তো তার বাবা মায়ের সংসার ফেলে এমনি চলে আসে না। সে চায় তার স্বামী তাকে ভালোবাসুক, বিশ্বাস করুক। মেয়েরা তো বাবা বাড়িতে থাকা অবস্থায় বেশি ভরসা করে তার ভাই এবং বাবাকে, আর বিয়ের পর তার স্বামীকে, কারণ এনাদের সাহসেই তারা পাহাড় পর্যন্ত পাড়ি দিতে পারে। এখানে না থেকে এক্ষুনি তোমায় নিয়ে আসা সবগুলো নিয়ে চলে যাও। সুপ্রিয়া তোর স্বামী হয়, তার হক আছে নিজের সন্তানকে নেওয়ার। আর ভাইয়া এই ধরেন।
মাহমুদ যখন আমার ছেলেকে আমার কোলে দিবে সেই সময় সুপ্রিয়া মাহমুদের কোল থেকে তাকে কেড়ে নিল। আর এমন ভুল যদি তুই আর কখনো করিস তাহলে তুইও আমাকে আর জীবিত দেখবি না। যে মানুষ তার বউয়ের কথা শুনে না, যে মানুষ তার গর্ভবতী বউকে পাশে থেকে বের করে দেয়, যে মানুষ তার বউয়ের সাথে জানোয়ারের মতো ব্যবহার করে, তাকে আমার প্রয়োজন নেই। আর যদি সত্যি আমি ওই 8-10টা মেয়ের মতো খারাপ হতাম, ভিডিও বের হতো, তাহলে কি মেনে নিত? আজ আমার সন্তানকেও নাজায়েজ সন্তান বলতো। ভবিষ্যতে যে আমার সামান্য ভুলের জন্য বাজে কথা শোনাবে না, তার কি গ্যারান্টি? ভবিষ্যতে যে আমার গায়ে হাত তুলবে না, তার গ্যারান্টি আছে? ভবিষ্যতে যে তার বাসা থেকে তাড়িয়ে দেবে না, তার কি গ্যারান্টি আছে? যা হয়েছে ভুলে যান। কি করলে ক্ষমা করবে আমাকে? আপনি তো কোনো ভুল করেন নাই, তাহলে কিসের জন্য ক্ষমা চাচ্ছেন? আমি তো একটা বাজারে মেয়ে, তার কাছে কিসের ক্ষমা? আপনি কি এটা জানেন না, অনেক মেয়ে ছেলেদের সাথে প্রেম করে বেড শেয়ার করার পরেও স্বামী সংসার করতেছে। অনেক মেয়ে 3-4টা স্বামী আছে, তারা কি সংসার করতেছে না? ছেলেরা তো মেয়েদেরকে ভোগের পূর্ণ ভাবেন, ভোগ করা হলে চিনি না। প্লিজ একটাবার কোলে নিতে দাও আমার সন্তানকে, প্লিজ। দরজা ওইদিকে আসতে পারেন আপনি। এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলে বাচ্চাদের অনেক বড় ক্ষতি করে ফেলবো। ভাঙা সংসার কখনো জোড়া লাগে না মিস্টার। আর এইসব জিনিস নিয়ে যান, আমার লাগবে না এইসব। আমি আর কোনো কথা বলতে পারলাম না, মাথা নিচু করে চলে আসতেছি। দরজার কাছে দেখি সুপ্রিয়ার পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। তখন এক এক করে সবাই বলতে লাগলো, মা, জামাইকে ক্ষমা করে দিয়ে আবার নতুন করে সব শুরু করো। মাফ করে দিয়ে আবার নতুন করে সব শুরু করে দেয়। মানুষ তো ভুল করে থাকে, তাকে তো মানুষ ক্ষমা করে। আমাকে তার সাথে যেতে বললে আমার মরা মুখ দেখতে হবে। এরকম অমানুষের সাথে ঘর করা যায় না মা, যে তার নিজের স্ত্রীকে খারাপ নারীর সাথে তুলনা করে, যে স্বামী তার নির্দোষ স্ত্রীর গায়ে হাত তোলে, যে স্বামী বউকে বিশ্বাস না করে অপর মানুষকে বিশ্বাস করে, যে স্বামী প্রেগনেন্ট স্ত্রীকে বাড়ি থেকে হাত ধরে বের করে দেয়, তার সাথে সংসার করা যায় না মা। আর আমি যদি তোমাদের সত্যি অনেক বড় বোঝা হয়ে থাকি, তাহলে বলো এক্ষুনি চলে যাই। শামীম, যেতে পারো তুমি। দরকার হলে আমার বোনের বিয়ে অন্য কোথাও দিব, তবু তোমার বাড়িতে পাঠাবো না। আর সুপ্রিয়া, তোর ট্রেনের টিকিট কাটছি, কালকে সকাল 11টায় তোর ট্রেন। সব কিছু গুছিয়ে নে। আর তোর কোনো কাজের লোক লাগলে বল, আমেনা খালাকে তোর সাথে পাঠিয়ে দিই। ঠিক আছে, আমেনা খালাকে বলো। আর ধন্যবাদ ভাইয়া তোমাকে। বিয়ে আমি করব, তবে আমাকে সময় দাও। আর একজন ভালো মানুষকে খুঁজে বের করো ততদিনে। এখনো এখানে কি তোমার? চলে যাও। আর আমার বোনের বা তার সন্তানের পাশে যেন তোমাকে না দেখি। আমার বন্ধুর তো তোমার মতো খারাপ না, তার ভাই হয়ে তুমি তোমার বউয়ের গায়ে হাত তোলো। আমারই ভুল ছিল, তাই আমার বোনের জীবনটা নষ্ট করে দিলাম। আমি আর কোনো কথা বলতে পারলাম না, শুধু চোখ দিয়ে পানি ঝরতে থাকলো। আর মাথা নিচু করে চলে আসলাম। শুধু ভাবতেছি সুপ্রিয়া তো আমাকে ভালোবাসে, তাহলে আমাকে ছেড়ে অন্য কাউকে কেমন করে বিয়ে করবে সে? রাস্তায় 2টা টোকাই বাচ্চাকে আমার হাতে সব কিছু দিলাম। আজ আমার ভুলের কারণে সুপ্রিয়াকেও হারিয়ে ফেললাম। বাসে চলে এসে কাউকে কোনো কিছু বললাম না, চুপচাপ নিজের ঘরে চলে গেলাম। আমার ঘরে সুপ্রিয়া আর আমার অনেক স্মৃতি আছে। যেভাবে সুপ্রিয়া আমার ফিরে নিয়ে আসতে হবে, আমার প্রতি তার ভুল ধারণা ভেঙে দিতে হবে। আমি ঘরে আসার অনেকক্ষণ পর মা, আব্বা, ভাবি, ভাইয়া, তৃপ্তি আসলো। তুই নাকি সুপ্রিয়ায় নিয়ে আসার জন্য ওদের বাসায় গেছিলি? আমি জানতাম সুপ্রিয়া আর আসবে না। কালকে চলে যাচ্ছে সুপ্রিয়া অন্য কোথাও। আমাদেরকে যেতে বলেছে ওকে বিদায় দেওয়ার জন্য। তুই কালকে আমাদের সাথে যাবি? যাব, তবে সুপ্রিয়ার আড়ালে থাকবো আমি। যা ভালো মনে করিস। আগেই বলেছিলাম সুপ্রিয়াকে তাড়িয়ে দিস না। এখন বোঝ আমরা আর কি বা করতে পারি। সবাই আমার ঘর থেকে চলে গেল। আমি বিছানায় বসে ভাবতে থাকলাম কি করে সুপ্রিয়াকে ফিরিয়ে নিয়ে আসা যায়। পরের দিন 10টার সময় রেল স্টেশনে চলে গেলাম। সবাই সুপ্রিয়ার কাছে গেলেও আমি আড়াল থেকে তাকে দেখতে থাকলাম। কিন্তু সুপ্রিয়া চারদিকে দেখতে লাগলো, হয়তোবা কাউকে খুঁজতেছে, হয়তোবা কেউ আসার কথা। সুপ্রিয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম আমরা সবাই। এভাবে দিনের পর দিন যেতে লাগলো। সুপ্রিয়াকে আমি ভুলতে পারতেছি না। বাসায় আসা আর অফিস যাওয়া ছাড়া আমার কোনো কাজ নাই। সুপ্রিয়া স্কুলে যাওয়া আসা করতে লাগলো। সুপ্রিয়া মন থেকে বলেছে অন্য কাউকে বিয়ে করবে, এটা কোনো কথা না। সুপ্রিয়া শামীমকে কষ্ট দেওয়ার জন্য এসব কথা বলেছে। সুপ্রিয়া যাওয়ার আজ প্রায় 2 মাস হয়ে গেল। তো একদিন তার স্কুলে তার সহকারী এক শিক্ষক তাকে বিয়ের প্রস্তাব দেয়। দেখেন, আপনি ভুল ভাবতেছেন। আমি বিবাহিত, আমার স্বামীর সন্তান আছে। কই, একদিনে তো দেখলাম না আপনার স্বামীকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য।
আমার স্বামীও চাকরি করে, বুঝেছেন? দেখো, আমি তোমার সন্তান আর তোমার দায়িত্ব নিতে চাই। কি বলো তুমি? ফার্দার আর যদি এ ধরনের কথা আমাকে বলেন, আমি কিন্তু প্রধান শিক্ষককে আপনার বিষয়ে জানাতে বাধ্য হব। আরে এসব কি বলো তুমি? তোমাকে আমার ভালো লেগেছে, তুমি অনেক ভালো একটা মেয়ে। তাছাড়া তুমি পর্দা করে চলো। বর্তমানে তোমার মতো মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর। আমার তো মনে হয় তোমার স্বামীর সাথে তোমার ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার স্বামীর আমানত আমি। এ ধরনের কথা বললে আমি সত্যি এবার প্রধান শিক্ষককে জানাবো। এসব বলে সুপ্রিয়া সেখান থেকে ক্লাস করাতে চলে যায়। সুপ্রিয়ার সহকারী শিক্ষক অনেক ভালো মানুষ। হয়তোবা সুপ্রিয়ার আচরণ ব্যবহার চলাফেরা ভালো লাগায় হয়তোবা পছন্দ করেছে। সুপ্রিয়া ক্লাস শেষ করে তার বাসায় ফিরে যায়। আজ তার মনটা ভীষণ খারাপ। সুপ্রিয়ার মন খারাপ দেখে আমেনা খালা বলে, কি হয়েছে মামুনি? আজ তোমার এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? খালা, তেমন কিছু না, এমনি। কিছু হয় নাই। রোদ আর রুদ্র কি ঘুমিয়ে গেছে খালা? সুপ্রিয়া যে স্কুলে চাকরি করে তার পাশেই বাসা ভাড়া নিয়েছে, যাতে বারবার এসে ছেলেদের দেখতে পারে। হ্যাঁ মামুনি, একটু আগে ঘুমালো। যাও ফ্রেশ হয়ে আসো, খেতে দেই তোমাকে। সুপ্রিয়া গিয়ে ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে রোদ আর রুদ্রর পাশে গিয়ে শুয়ে পড়ে। আমি এদিকে দিন দিন আরও ভেঙে পড়ছি আর নামাজ কালাম প্রায় ছেড়ে দিয়েছি। দিন দিন নেশা করাটা আমার বেশি হয়ে যাচ্ছে। সবার আড়ালে আমি এখন নেশা করি, কেউ জানেও না, কাউকে জানাইও না। একদিন অফিস যাওয়ার পথে দেখতেছি একটা ছেলে একটা মেয়ের হাত ধরে কান্না করতেছে, তাই তাদের কাছে এগিয়ে গেলাম। কি হয়েছে ভাই, এইভাবে ওনার হাত ধরে কাঁদতেছেন কেন? ভাই, ও আমাকে ছেড়ে দিয়ে এখন আরেক ছেলেকে ভালোবাসে। আমার টাকা নেই, বেকার বলে একা ফেলে দিয়ে চলে যাচ্ছে। তোমার সাথে এতদিন থেকে আমাকে কি দিয়েছো? আমাকে বিয়ে করে কি খাওয়াবে? আমি গেলাম, হাত ছাড়ো। মেয়েটা ছেলেটার হাত ছেড়ে দিয়ে চলে গেল। ভাই, ভুল মানুষকে ভালোবেসেছেন। তাকে দেখে মনে হলো অনেক স্মার্ট মেয়ে, তার পোশাক আর কথাতেই বোঝা গেল। আমরা ছেলেরা মা বাবার ভালোবাসা না বুঝে মেয়েদের সামান্য একটা অপরিচিত মেয়ের পিছনে ছুটে চলি। দেখো ভাই, তুমি চাকরি করলে কিংবা তোমার টাকা থাকলেও এই মেয়েটা তোমাকে কখনো ভালোবাসতো না। তুমি সহ্য ধরে থাকো, তোমার জীবনে তার চেয়ে ভালো কেউ আসবে। তার কথা মনে করে কষ্ট পেও না। তোমার বাবা মাকে ভালোবাসো, দেখবে এই মেয়েটাকে ভালোবেসে যে সুখটা পেয়েছিলে তার চেয়ে বেশি সুখ পাবে। আমি আর তাকে কোনো কিছু না বলে আমার অফিসে চলে গেলাম। সত্য বলতে কি, সব ছেলেরা যেমন খারাপ হয় না, তেমনি সব মেয়েরাও খারাপ হয় না। এই দুনিয়াতে মানুষকে চেনা বড় টাফ। কেউ ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য জীবন দেয়, কেউ বা ভালোবাসার মানুষের হাত ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে। একদিন সুপ্রিয়া শামীমের ফটো বের করে কাঁদতেছিল, তা দেখে ফেলে আমেনা খালা। জামাই বাবাজিকে যদি এতই ভালোবাসো মামুনি, তাহলে তাকে ফিরিয়ে দিলে কেন? তাকে ফিরিয়ে দিতে চাইনি খালা, তাকে শুধু এতটুকু বোঝাতে চাই আপন মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। জামাই বাবাজির তো কোনো ভুল ছিল না। যে কোনো স্বামী তার বউয়ের খারাপ কিছু দেখলে সহ্য করতে পারে না। তিনি কি আমাকে একবার বলতে পারেন না? আমি তো মনে করেছিলাম পলাশ ভাই আর কিছুই করবে না, তাই তো তাকে আমি কিছু বলি নাই। মামুনি, দুনিয়াটা বড় কঠিন, আর তার থেকেও কঠিন এই দুনিয়ার মানুষ। আচ্ছা খালা, সব মেয়েরা কি খারাপ তুমি বলো তো? হ্যাঁ, আমি মানি কিছু মেয়ে আছে যারা খারাপ, তাই বলে কি সব মেয়ে খারাপ? খালা, আমাদের দেশের বহু জাতির মানুষ বসবাস করে, এক একজন এক এক রকম পোশাক পরে। খালা, আমি জানি মেয়েরা যদি ওয়েস্টার্ন ড্রেস, মডার্ন ড্রেস পরে ছেলেদের সামনে দিয়ে না যায়, তাহলে তো ছেলেরা মেয়েদেরকে বিরক্ত করবে না। মেয়েরা যদি ছেলেদেরকে পাত্তা না দেয়, তাহলে তো মেয়েরা ছেলেদের পেছনে ছুটে চলতো না। এই দুনিয়াতে সব ছেলে মেয়ে দেহের লোভে ঘুরে না, কিছু ছেলে মেয়ে সত্যিকারের ভালোবাসা পেতে চায়। আমাদের জামানায় এমন ছিল না মামুনি। যদি কেউ কাউকে না পেত, তাহলে তার কখনোই কোনো ক্ষতি করতো না। এখনকার যুগে খুব খারাপ কিছু হয়, পারলে একজন আরেকজনকে সাহায্য করত, একে অপরের প্রতি অনেক শ্রদ্ধা ছিল। খালা, আগে সবার লজ্জা শরম ছিল, এখন সেগুলো নাই। এখন তো অনেক সবার কাছে পরিচিত, পেতে অনেক কিছুই করে। জামাই বাবাজিকে মেনে নিয়ে আবার শুরু করো মামুনি। আমি তো তাই চাই, সবার থেকে কোনো মেয়ে আলাদা থাকতে চায় না খালা। সব মেয়েরা পরিবারের সবার সাথে থাকতে চায়। যতবার ওনার কাছে ফিরে যেতে চায়, ততবার তার বলা খারাপ কথাগুলো কানে বাজে খালা। কোনোদিনও কোনো ভালো মেয়ে হোক আর খারাপ মেয়ে হোক, তার আপনজনের কাছ থেকে বাজে কথা সহ্য করতে পারে না। কেউ ভুল করলে তাকে তার ভুল ধরিয়ে দেওয়া দরকার, তারপর সে কি আবার ভুল করছে কিনা দেখা দরকার, তারপর তাকে বলা দরকার।
তোমার কথাও ঠিক আছে মামুনি, তবুও এসব আর না ভেবে নতুন করে সব শুরু করো। আমাকে কিছুদিন সময় দিতে হবে খালা। তোমার যা ইচ্ছা মামুনি। সেদিনটা ওভাবে কেটে যায়। পরের দিন সুপ্রিয়া তার স্কুলে গিয়ে 10ম শ্রেণীর ক্লাস করার ফাঁকে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে। ক্লাস তো শেষ, তোমাদের সবাইকে কিছু বলতে চাই। জি ম্যাম, বলেন। তোমাদের যে এখন বয়স, এই বয়সে তোমাদের মতো বয়সের ছেলে মেয়েরা অনেক ফুল কাজ করে। তোমরা কেউ ডাক্তার হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা, কেউ শিক্ষক, কেউ বা চাকরি করবা, কেউ রাজনীতি করবা, কেউ বা এখান থেকে ঝরে যাবা। তোমাদের বাবা মা তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে, তোমরা ভবিষ্যতে কোনো কিছু করে তাদের দেখাশোনা করবা। এই সময়ে অনেক ছেলে মেয়েদের সাথে প্রেম করার জন্য উতলা হয়ে যায়। অনেক ছেলে মেয়ে প্রেম করে বাড়ি থেকে এই বয়সে বেশিরভাগ পালায়। শোনো, নিজেদের এমন করে গড়ে তোলো তোমাদের কাছে যেন ভালো কেউ এমনি চলে আসে। এই বয়সে অনেক ছেলে নেশায় আসক্ত হয়ে যায়। তোমাদের বলি, কখনো কোনো খারাপ রাস্তা বেছে নেবে না। সঙ্গ দোষে লোহা ভাসে, কথাটা মাথায় রেখো। যেমন সঙ্গীর সাথে বের হবা, ঠিক তার মতোই হবা। সবসময় খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। সবসময় ভালো ভালোই বই পড়বে। তোমরাও ভবিষ্যতে বাবা মা হবে, নিজেদের সন্তানকে সেই রকম করে গড়ে তুলতে যাবে। তোমরাও ভবিষ্যতে বাবা মা হবে, নিজেদের সন্তানকে সেই রকম করে গড়ে তুলবে যাতে তাকে কেউ খারাপ না বলে। তোমাদের সামনে এখনও অনেক পথ বাকি আছে, তাই কোনো সিদ্ধান্ত একাই নিবে না। কোনো কিছু ঘটলে বাবা মা বড় ভাই বোনের সাথে শেয়ার করবা। মেয়েরা তোমরা হলে কাচের মতো, সামান্য কলঙ্ক লাগলে তোমরা শেষ, তাই প্রতিটা কদম দেখে শুনে ফেলতে হবে। আর ছেলেরা সবসময় গুরুজনকে সম্মান করবে, আর পারলে সিনিয়র ভাইদের কাছ থেকে ভালো ভালো উপদেশ নেবে। ছেলেরা ছাড়া যেমন মেয়েরা চলতে পারে না, মেয়েরা ছাড়া ছেলেরাও চলতে পারে না। আর তোমরা এই বয়সে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ো না, তাহলে তোমাদের ক্যারিয়ার নষ্ট হবে। ক্লাস থেকে বের হয়ে সুপ্রিয়া আবার সে শিক্ষকের সামনে পড়ে। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি? কোথায় আর ভালো থাকতে পারলাম, তুমি তো আমাকে ভালোবাসোই না। দেখেন রিশাদ সাহেব, আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, আমি আমার স্বামীকে ভালোবাসি আর তার আমানত আমি। আপনি অনেক ভালো মানুষ, আপনি আমার চেয়ে ভালো কাউকে পাবেন। দয়া করে এই ধরনের কথা বলবেন না। শুনলাম আমার স্বামীর সাথে নাকি অনেকদিন থাকেন না এবং তার সাথে নাকি আপনার ছাড়াছাড়ি হচ্ছে, তাহলে আমাকে গ্রহণ করতে আপত্তি কোথায়? দেখো, তোমার আগের স্বামীর থেকেও বেশি সুখে রাখবো আমি তোমাকে। আপনার সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলার? কে বলেছে আপনাকে এসব কথা? আমি আমার স্বামীকে ছেড়ে দেব? বাঙালি মুসলিম মেয়ের স্বামী বেঁচে থাকার অবস্থায় অন্য কোনো পরপুরুষকে নিয়ে ভাবাটাও পাপ। আর আপনাকে করব বিয়ে আমি? আমাদের সংসারে একটু সমস্যা হইছে, তাই বলে আমার স্বামীকে ছেড়ে দেব ভাবলেন কি করে? সুপ্রিয়া রিশাদকে কোনো কথা বলতে না দিয়ে বাসায় চলে আসে। এসেই আমিনা খালাকে বলতে শুরু করে, ছেলেরা এমন কেন? মেয়েদের পেছনে কি তাদের পড়ে থাকতে হবে? আজ আমার সহকারী শিক্ষকের মতো কিছু খারাপ ছেলেদের জন্য অনেকের সংসার ভেঙে যায়। কিভাবে আমাকে ভালোবাসা আর বিয়ের কথা বলতে পারে? স্বামীর সাথে তার বউ না থাকলে মানুষ এমন কথা বলবে। থাকবো না এখানে আমি, কালকেই বাসায় চলে যাব, তারপর ওনাকে আমার সাথে নিয়ে আসবো। সত্যি বলছো মামুনি? অনেক দিন বাসার কাউকে দেখি না, বাসায় যেতে হবে। তুমি সব গোছগাছ করো খালা। আমার বাসাতে মনমরা হয়ে থাকাটা সবাই লক্ষ্য করতে পেরেছে, তাই বাসার সবাই সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে। আর যেহেতু সুপ্রিয়া আমার জীবনে ফিরে আসবে না, তাই বাসার সবাই মেয়ে দেখা শুরু করে দিল। তারা ভালো একজন উকিলের সাথে দেখা করে ডিভোর্সের কাগজ তৈরি করে ফেলল। আমি বাসাতে কাউকে না করতে পারলাম না। আজ প্রায় 6 মাস হয়ে গেছে। সুপ্রিয়া একটা বারও আমার খোঁজ খবর রাখলো না। সে যদি অন্য কাউকে বিয়ে করতে পারে তাহলে আমি কেন নয়? কিছুদিন পর মেয়ে দেখতে গেলাম, সবার মেয়ে পছন্দ হলো এবং বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেললো। আমরা সবাই সেখান থেকে চলে আসলাম। মেয়েটা গরিব ঘরের, এবার ইন্টারে পড়ে। গরিব বলে হয়তো বা আমার মতো বিয়ে করা ছেলের হাতে তাদের মেয়েকে তুলে দিতে চায়। আর বাসার সবাই বলেছে তারা শুধু মেয়ে চায়, কোনো যৌতুক চায় না। হয়তোবা যৌতুকের দিবার ভয়ে মেয়েটাকে আমার সাথে বিয়ে দিতে চাইলো। মেয়েটা দেখতেও অনেক সুন্দর, আমার চেয়ে বয়সে অনেক ছোট। বাসাতে আসার পর সবাই জিজ্ঞেস করলো মেয়ে পছন্দ হয়েছে কিনা। আমি শুধু বলেছি সবার পছন্দ হলে আমার না করার কিছু নাই। তখন আব্বা ভাইয়াকে দিয়ে সুপ্রিয়াদের বাসাতে ডিভোর্স পেপার পাঠিয়ে দিল। আমি বাসা থেকে বাইরে আসলাম, এসে দেখি আমাদের এলাকার এক ছেলে যে কিনা মেয়েদের সাথে খেলতে পছন্দ করে, সে আজ তার মতোই একটা মেয়ে যে ছেলেদের সাথে খেলতে পছন্দ করে তাকে বিয়ে করেছে নাকি।
আসলে দুনিয়াতে যে যেমন করবে এই দুনিয়াতে তাকে সেই পাপের সাজা ভোগ করতে হবে। আজ আমি আপনার ক্ষতি করব, কাল আপনারও ক্ষতি হবে। বিয়ের জন্য অফিস থেকে ছুটি নিতে গেলাম। ফেরার পথে দেখলাম একটা মেয়ে মুখ ঢাকা, সে আর একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতেছে, আর ছেলেটা মাথা নিচু করে আছে। আমি তাদের একটু কাহিনী শোনার জন্য তাদের কাছাকাছি গেলাম।